फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वे पेशो एडुकेशन। सो फ्रेंड्स, आज के আবার আমরা একটা যে 7000 জিকে সিরিজের যে পার্টটা সেটা আজকে আমরা দ্বিতীয় ক্লাস শুরু করছি। তো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আগামী ফুড এসআই, এসএসসি জিডি, কেপি এসআই, কেপি কনস্টেবল যে আগাম পরীক্ষা রয়েছে, ডাব্লিউপিসি সমস্ত রকমের পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করছি তোমাদের এই সিরিজটা খুবই ভালো লাগছে। এবং প্রথমেই বলে রাখি, যদি চ্যানেলটি ভালো লাগে এবং চ্যানেলটির সাথে যদি জুড়ে থাকতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো আমার এই ইউটিউব চ্যানেল থেকে তোমরা পেয়ে থাকো। এবং সাথে সাথে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, আজকে প্রথম প্রশ্ন কী রয়েছে, এবং তার আগে বলি যে এই ক্লাসগুলো প্রত্যেক দিন 50টা 60টা করে এমসিকিউ আকারে রয়েছে এবং সমস্ত ধরনের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তার থেকে নেওয়া হয়েছে এবং উইথ ডিটেলস রয়েছে ক্লাসগুলো। সো লেটস শুরু করা যাক। চলো, কি প্রথমে কী রয়েছে দেখো, প্রশ্ন কী বলছে প্রথমে, সেটা বলছে আর্কিমিডিসের নীতি গ্যাসের ক্ষেত্রে কী হিসাবে কাজে লাগে? অপশান এ প্রযোজ্য হয়, অপশান বি প্রযোজ্য নয়, অপশান সি মাঝে মাঝে প্রযোজ্য, নাকি কোনোটি নয়। তাহলে আর্কিমিডিসের নীতি গ্যাসের ক্ষেত্রে কী হয়? এক্ষেত্রে একের সঠিক উত্তর কী হবে না, একের দাগে সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ আর্কিমিডিসের নীতির ক্ষেত্রে নীতিতে গ্যাসের ক্ষেত্রে কী হয়, এটা প্রযোজ্য হয়। নেক্সট দেখো 2 নম্বর কী বলেছে। প্রশ্নগুলো তাড়াতাড়ি করব কারণ একটু বেশি প্রশ্ন রয়েছে, 50টা প্রশ্ন, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই একটু তাড়াতাড়িভাবে করা হচ্ছে। 2 নম্বর প্রশ্ন কী বলছে, মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা হলো কত? দেখো কী বলেছে, অপশান এ 98.6 ডিগ্রি ফারেনহাইট, অপশান বি 40 ডিগ্রি ফারেনহাইট, অপশান সি 92.2 ডিগ্রি ফারেনহাইট, নাকি অপশান ডি 38.1 ডিগ্রি ফারেনহাইট। তাহলে মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা কত? আর 2 নম্বর দাগে সঠিক উত্তর হবে অপশান এ 98.6 ডিগ্রি ফারেনহাইট। দেখো ডিটেলস কী রয়েছে, বলছে শরীরের গড় তাপমাত্রা কত মানবদের? 98.6 ডিগ্রি ফারেনহাইট বা কোথাও কোথাও কি 37 ডিগ্রি সেলসিয়াস দেওয়া থাকে। নেক্সট দেখো 2 নম্বর, দেখো 3 নম্বর প্রশ্ন কি বলেছে, বলছে মানবাধিকার দিবস অর্থাৎ হিউম্যান রাইটস ডে কবে পালিত হয়? দেখো এটা এমপি পুলিশ কনস্টেবল 2017 প্রশ্ন, অর্থাৎ বিভিন্ন যে রাজ্যের, সমস্ত রাজ্যের যে সমস্ত কম্পিটিটিভ এক্সামের পরীক্ষাগুলো হয়ে থাকে সেখান থেকে নেওয়া হয়েছে। তাহলে কি বলছে যে মানবাধিকার দিবস কবে পালন করা হয়? অপশান এ 1 সেপ্টেম্বর, অপশান বি 10 সেপ্টেম্বর, অপশান সি 10 ডিসেম্বর, নাকি অপশান ডি 15 জুলাই। তাহলে হিউম্যান রাইটস ডে কবে পালন করা হয়? আর 3-এর দাগে সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ 10 ডিসেম্বর হিউম্যান রাইটস ডে পালন করা হয়। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন কি বলছে, তেজস্ক্রিয়তার আবিষ্কারক হলেন কে বা তেজস্ক্রিয় আবিষ্কার করেন কে? এমপি পুলিশ, দেখো এটা এসআই 2016 প্রশ্ন। অপশান এ মাদাম কুরি, অপশান বি বেকারেল, অপশান সি রাদারফোর্ড, নাকি অপশান ডি স্যাডউইক। তাহলে তেজস্ক্রিয়তা আবিষ্কার কে করেন? তেজস্ক্রিয় আবিষ্কার করেন কে? 4 দাগে সঠিক উত্তর হবে বেকারেল, অর্থাৎ হেনরি বেকারেল এই তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন, অর্থাৎ অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। আর রেডিয়ান আবিষ্কার করেন কে? রেডিয়ান আবিষ্কার করেন মেরি কুরি। রেডিয়াম আবিষ্কার করেন কে? মেরি কুরি। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো আরও কি রয়েছে, প্রোটন আবিষ্কার করেন কে? রাদারফোর্ড। আর নিউট্রন আবিষ্কার করেন কে? চ্যাডউইক বা স্যাডউইক। তাহলে এগুলো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো পড়ে থাকে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে এমআরআই এর পুরো কথা কি? আমরা যে এমআরআই করি সেই এমআরআই এর পুরো কথা কি বলছে? তাহলে কি বলছে, 1 নম্বর মেডিকেল রিসার্চ ইনফরমেশন, অপশন বি ম্যাগনেটিক রেসোনেন্স ইমেজিং, অপশন সি মিডিয়া রিসার্চ ইনফরমেশন, না অপশন ডি মেডিকেল রিসার্চ ইমেজিং। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? এমআরআই 5 নম্বর সঠিক উত্তর কী হবে তোমরা কমেন্ট করো। এমআরআই সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ ম্যাগনেটিক রিসোনেন্স ইমেজিং। এটা হচ্ছে সঠিক উত্তর। এবং দেখো কি রয়েছে, এডিএসএল এর ফুল ফর্ম কি? অ্যাসিমেট্রিক্যাল ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। এটা একটা প্রিভিয়াসের প্রশ্ন, তাই এটা আমি এখানে তুলে দিয়েছি। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয়? আমরা যে সিগারেট লাইটার ব্যবহার করি সেখানে কোন গ্যাস ব্যবহৃত হয়? অপশান এ মিথেন, অপশান বি প্রোপেন, অপশান সি রেডন, নাকি অপশান ডি বিউটেন। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? লাইটার গ্যাসে কী ব্যবহার করে? 6 দাগে সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ বিউটেন ব্যবহার করা হয় লাইটারের গ্যাসের যে গ্যাসটি থাকে। তো এখানে ডিটেলস কী রয়েছে, বলছে
বিউটেন একটি হাইড্রোকার্বন এবং একটি অত্যন্ত দাহ্য, বর্ণহীন, গন্ধহীন এবং সহজে তরলীকৃত গ্যাস। এটি সাধারণত সিগারেট লাইটার এবং পোর্টেবল স্টোভ, অ্যারোসোলের প্রোপেল্যান্ট, গরম করার জ্বালানি, একটি রেফ্রিজারেন্ট এবং বিস্তৃত পণ্য তৈরিতে জ্বালানি হিসেবে এটি ব্যবহৃত হয়ে থাকে। তাহলে এই ডিটেলসটা তোমরা একটু মনে রাখবে। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন কি বলেছে, বলছে নিচের কোনটি ব্লিচিং পাউডার, অর্থাৎ ব্লিচিং পাউডার এটা কোনটা ব্লিচিং পাউডার হিসেবে ব্যবহৃত হয়। অপশান এ ক্লোরাইড অফ লাইম, অপশান বি সিলিকেট অফ অ্যালুমিনিয়াম, অপশান সি সালফেট অফ বেরিয়াম, নাকি অপশান ডি কার্বনেট অফ ম্যাগনেসিয়াম। তাহলে 7 দাগে সঠিক উত্তর কী হবে তোমরা কমেন্ট করো, যে নিচের কোনটি ব্লিচিং পাউডার। না 7 দাগে সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ ক্লোরাইড অফ লাইম। অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন কি বলেছে, বলছে সাধারণত পেন্সিলে নিম্নোক্ত কোনটি ব্যবহৃত হয়ে থাকে। অপশান এ সিলিকন, অপশান বি গ্রাফাইট, অপশান সি কাঠকয়লা, নাকি অপশান ডি লিগনাইট। তাহলে কি বলছে এখানে, যে সাধারণত পেন্সিলে কোনটি ব্যবহৃত হয়ে থাকে। না পেন্সিলে সাধারণত ব্যবহৃত হয়ে থাকে কি, অপশান বি। 8 দাগে সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ গ্রাফাইট ব্যবহৃত হয়ে থাকে সাধারণত পেন্সিলের ক্ষেত্রে। দেখো কী বলছে এখানে ডিটেলসে, বলছে বেশিরভাগ পেন্সিল কোর গ্রাফাইট গুঁড়ো দিয়ে তৈরি হয়ে থাকে। তাহলে কী দিয়ে থাকে পেন্সিলে, গ্রাফাইট গুঁড়ো। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে প্রশম দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ কী। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক সায়েন্সের, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, যে বলছে প্রশম দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ কেমন হয়। লাল বর্ণ, অপশান বি হলুদ বর্ণ, অপশান সি কমলা বর্ণ, অপশান ডি বর্ণহীন। তাহলে প্রশম দ্রবণে নয়ের প্রশ্ন সঠিক উত্তর কী হবে, এক্ষেত্রে সঠিক উত্তর হবে কমলা বর্ণ রং ধারণ করে, অর্থাৎ অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে কোনটি মেডিকেল ডায়াগনস্টিক টেস্ট নয় বলেছে। এই নামবাচক শব্দগুলো একটু খেয়াল করবে কম্পিটিটিভ এক্সাম যে কোনো পরীক্ষা দেওয়ার সময়, পরীক্ষার হলে অন্তত। কোনটি মেডিকেল ডায়াগনস্টিক টেস্ট নয়। অপশান এ কোলোনোস্কোপিক টেস্ট, অপশান বি ম্যাকনাটন টেস্ট, অপশান সি ডপলার টেস্ট, নাকি অপশান ডি সিটি স্ক্যান টেস্ট। তাহলে কোনটি বলছে মেডিকেল টেস্ট নয় বলেছে। তাহলে দেখো এখানে সঠিক উত্তর কী হবে, না মেডিকেল টেস্ট নয় কোনটি, 10 দাগে তোমরা কমেন্ট করো সঠিক উত্তর কী হবে। এক্ষেত্রে সঠিক উত্তর হবে 10 দাগের, সেটা হচ্ছে অপশান বি, অর্থাৎ ম্যাকনাটন টেস্ট। এটি কোনো মেডিকেল টেস্ট নয়, এটি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, তার আগে বলবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি লাইক শেয়ার করবে, এবং যাতে করে তোমাদের থেকে আবার মোটিভেশন অনেক পেয়ে থাকি এবং অন্যান্য যে ভিডিওগুলো আমি আপলোড করতে পারি তার জন্য অবশ্যই দয়া করে অনুরোধ করে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। যেহেতু তোমরা সাপোর্ট না করলে আমি এই ভিডিওগুলো তোমাদের সামনে আপলোড করে যে মোটিভেশন পাওয়ার ক্ষমতা সেটা কিন্তু আমি হারিয়ে ফেলছি। তাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য আবার নতুন নতুন যে ভিডিওগুলো সেগুলো পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটি অবশ্যই অন করে রাখবে। দেখো 11 নম্বর প্রশ্ন কী বলছে, নিম্নলিখিত কোন বলটি সংরক্ষিত বল নয়। সংরক্ষিত এখানে ত হবে একটু, তাহলে সংরক্ষিত বল নয় কোনটি। অপশান এ মাধ্যাকর্ষণ বল, অপশান বি ঘর্ষণজনিত বল, অপশান সি স্থির তড়িৎ বল, নাকি অপশান ডি চুম্বকীয় বল, চুম্বকীয় বল। তাহলে কোনটি বলছে সংরক্ষিত বল নয়। তাহলে 11 থেকে সঠিক উত্তর কী হবে, অপশান বি, অর্থাৎ ঘর্ষণজনিত বল কোনো সংরক্ষিত বল নয়। অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো কি বলছে, ঘর্ষণ বল হলো একটি অসংরক্ষণ বল, অর্থাৎ নন কনজারভেটিভ ফোর্স। তাছাড়া কী রয়েছে দেখো এখানে ডিটেলসে, বলছে কোনো একটি কণা পূর্ণচক্র সম্পন্ন করে তার আদি অবস্থানে ফিরে আসলে কণাটির ওপর যে বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হয় না সেই বলকে সংরক্ষণশীল বল বা নন কনজারভেটিভ ফোর্স বলে। অসংরক্ষণশীল বলের উদাহরণ হচ্ছে কি ঘর্ষণ বল, অস্থিতিস্থাপক পীড়ন অর্থাৎ নন ইলাস্টিক ম্যাটেরিয়াল স্ট্রেস, এগুলো হচ্ছে কি অসংরক্ষিত বলের উদাহরণ। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে নিম্নলিখিত কি দিয়ে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয়। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ফিজিক্সের, যে বলছে নিম্নলিখিত কি দিয়ে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয়। অপশান এ স্টিল দিয়ে, অপশান বি তামা, অপশান সি টাংস্টেন, নাকি অপশান ডি অ্যালুমিনিয়াম। তো আমরা এটা সকলে জানি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয়। তোমরা সকলে কমেন্ট করো 12 থেকে সঠিক উত্তর কী হবে, অপশান সি,
অর্থাৎ টাংস্টেন দিয়ে তৈরি হয় বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট। কী রয়েছে ডিটেলসে বলছে বাল্বের অভ্যন্তরে পাতলা তারটি ফিলামেন্ট হিসেবে ব্যবহৃত হয় বা পরিচিত। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টটি টাংস্টেন দিয়ে তৈরি কারণ এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। কী কী বৈশিষ্ট্য? এর সর্বোচ্চ গলনাঙ্কটি প্রায় কত 3400 কেলভিন এবং সর্বনিম্ন বাষ্পীয় চাপ থাকে। সমস্ত ধাতবের মধ্যে সর্বাধিক প্রসাস দেখা যায় বা শক্তি রয়েছে। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন কি বলছে, আয়োডিন দেওয়া হয় যে রোগ আক্রান্ত রোগীকে, অর্থাৎ আয়োডিনের অভাবজনিত রোগ বলেছে এখানে, আয়োডিনের অভাবজনিত রোগ। অপশান এ রাতকানা, অপশান বি গলগণ্ড, অপশান সি রিকেট, নাকি অপশান ডি বাত। তাহলে আয়োডিন অভাবে কোন রোগটি হয়ে থাকে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ গলগণ্ড রোগ হয়ে থাকে। এটা ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ার এটা কিন্তু প্রশ্ন। নেক্সট দেখো কি বলেছে, এখানে দেখো আরও ডিটেলস কী দেওয়া রয়েছে। বলছে ভিটামিন এর অভাবে কী হয়? আমরা সকলে জানি রাতকানা। এবং ভিটামিন ডি এর অভাবে কী হয়? রিকেট রোগ। আচ্ছা তোমরা কমেন্ট করো ভিটামিন বি এর অভাবে কোন রোগ হয়ে থাকে? ভিটামিন বি এর অভাবে কোন রোগ হয়ে থাকে? নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, উদ্ভিদ গ্লুকোজ সঞ্চিত রাখে কোথায়? কোথায় গ্লুকোজ সঞ্চিত রাখে? অপশান এ মনোস্যাকারাইড রূপে, অপশান বি সেলুলোজ রূপে, অপশান সি শ্বেতসার রূপে, নাকি অপশান ডি মাইকোজেন রূপে। তাহলে উদ্ভিদ গ্লুকোজ সঞ্চিত রাখে কী রূপে সঞ্চিত রাখে? 14 থেকে সঠিক উত্তর কী হবে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ শ্বেতসার রূপে এটি সঞ্চিত করে রাখে। দেখো ডিটেলস কী রয়েছে, বলছে সালোক সংশ্লেষ দ্বারা উৎপাদিত গ্লুকোজ জলে সহজে দ্রবণীয় এবং এটি উদ্ভিদে সংরক্ষণ করা যায় না। গাছপালা পাতায় শ্বেতসার হিসেবে গ্লুকোজ জমা করে যা অদ্রবণীয় এবং জীবন ক্রিয়াকলাপের বৃদ্ধির জন্য শক্তির উৎস হিসেবে এটি ব্যবহৃত হয়ে থাকে। তাহলে এই ডিটেলসটা তোমরা একটু মনে রাখবে বা খাতায় নোট করে রাখবে। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন কী বলছে, হিমোগ্লোবিন শরীরে কোন অংশে পাওয়া যায়? হিমোগ্লোবিন শরীরে কোন অংশে পাওয়া যায়? অপশান এ রক্ত, অপশান বি হৃৎপিণ্ডতে, অপশান সি চোখে, নাকি অপশান ডি প্লিহাতে। তাহলে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন বলছে শরীরে কোন অংশে পাওয়া যায়? তোমরা কমেন্ট করো 15 থেকে সঠিক উত্তর কী হবে? না 15 থেকে সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ হিমোগ্লোবিন শরীরে কোথায় থাকে? না সেটা থাকে রক্তের মধ্যে। দেখো কী রয়েছে ডিটেলসে, বলছে হিমোগ্লোবিন একটি অক্সিজেনবাহী লৌহ সমৃদ্ধ মেটালোপ্রোটিন যা মেরুদণ্ডী প্রাণীদের লোহিত কণিকা ও কিছু অমেরুদণ্ডী প্রাণীর কলায় পাওয়া যায়। তাহলে এই ইম্পর্টেন্ট ফ্যাক্টটা তোমরা একটু মনে রাখবে। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে কোন গ্রুপ রক্তে কোনো অ্যান্টিবডি নেই? তাহলে রক্তের যে গ্রুপ, রক্তের গ্রুপ কে আবিষ্কার করেছিল বলো তো? রক্তের গ্রুপ তৈরি করেছিল কার্ল ল্যান্ডস্টেইনার। তাহলে এখানে বলছে যে কোন গ্রুপ রক্তে কোনো অ্যান্টিবডি নেই? অপশান এ ব্লাড গ্রুপে, অপশান বি ব্লাড গ্রুপে, অপশান সি এবি ব্লাড গ্রুপে, নাকি অপশান ডি ও গ্রুপে। তাহলে কোন গ্রুপ রক্তে কোনো অ্যান্টিবডি নেই? না 16 থেকে সঠিক উত্তর কী হবে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ এবি রক্তের গ্রুপে কোনো অ্যান্টিবডি নেই। অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো কী বলছে ডিটেলসে, বলছে এবি রক্তের গ্রুপে ব্যক্তিদের লোহিত রক্তকণিকার পৃষ্ঠে এ এবং বি উভয় অ্যান্টিজেন থাকে। তাদের রক্তের প্লাজমাতে এ বা বি অ্যান্টিজেনের বিরুদ্ধে কোনো অ্যান্টিবডি থাকে না, কোনো অ্যান্টিবডি থাকে না। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর এটা মনে রাখবে। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন কি বলছে, অগ্নাশয় কি? অগ্নাশয় একটি কি? অন্তঃক্ষরা গ্রন্থি, অপশান বি মিশ্র গ্রন্থি, অপশান সি বৈক্ষরা গ্রন্থি, নাকি অপশান ডি নান। এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এমন কোনো পরীক্ষার এক্সাম নেই যেটা আসেনি। তাহলে অগ্নাশয় একটি কি? না এখানে 17 থেকে সঠিক উত্তর কী হবে তোমরা কমেন্ট করো। না অগ্নাশয় একটি হচ্ছে মিশ্র গ্রন্থি, অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। কী রয়েছে ডিটেলসে দেখো, বলছে অগ্নাশয় ইংরেজি শব্দ কি? প্যানক্রিয়াস। মেরুদণ্ডী প্রাণীদের পরিপাক এবং অন্তঃক্ষরা তন্ত্রের অন্তর্গত একটি কি? মিশ্র গ্রন্থি। অগ্নাশয়ের অন্তঃক্ষরা গ্রন্থিগুলি যে হরমোনগুলি নিঃসরণ করে সেগুলি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে কিসের মাত্রা নিয়ন্ত্রণ করে? শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে। তাই অগ্নাশয়ের কোনো রোগে এইসব কোষ কার্যকারিতা হারিয়ে ফেললে ডায়াবেটিস দেখা যায়। তাহলে ডায়াবেটিস কখন দেখা যায়? যে অগ্নাশয়ের মধ্যে যদি এইগুলোর প্রতিরোধ ক্ষমতা কমে যায়। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষে সৃষ্ট গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস হলো কি? অপশান এ CO2, অপশান বি H2O, অপশান সি NO2,
নাকি অপশন ডি SO2? তাহলে এখানে 18 দাগের সঠিক উত্তর কী হবে? 18 দাগের সঠিক উত্তর হবে, এক্ষেত্রে কী বলছে যে সালোক সংশ্লেষ সে সৃষ্ট গ্লুকোজ অনুর অক্সিজেনের উৎস হলো কি? এক্ষেত্রে সঠিক উত্তর 18 দাগে কী হবে? তোমরা কমেন্ট করো। 18 দাগের সঠিক উত্তর অপশন এ, অর্থাৎ CO2 হচ্ছে সালোক সংশ্লেষে সৃষ্ট গ্লুকোজ অনুর অক্সিজেনের উৎস। অর্থাৎ গাছ যে খাবার তৈরি করে তার জন্য কী দরকার? প্রধান তাদের কী দরকার? CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড দরকার। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ভারতের কটি রাজ্যে বিধান পরিষদ রয়েছে? খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, VVI করে রাখো এটা তোমার, VVI, যে কোথায় কোথায় বা কোন কোন রাজ্যে বিধান পরিষদ রয়েছে। অর্থাৎ আমরা কি জানি যে আমাদের রাজ্যে আইনসভার ক্ষেত্রে দুটি সভা রয়েছে, একটা বিধান পরিষদ, একটা বিধানসভা। তাহলে বলছি বিধান পরিষদ কোথায় কোথায় রয়েছে? পাঁচটি রাজ্যের ক্ষেত্রে, 6টি রাজ্যে, 7টি রাজ্যে, নাকি 4টি রাজ্যে? তাহলে ভারতে কয়টি রাজ্যে বিধান পরিষদ দেখা যায়? 19 দাগের সঠিক উত্তর কী হবে? না, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ 6টি রাজ্যে বিধান পরিষদ দেখা যায়। তাহলে কোন কোন রাজ্যগুলো দেখো দেওয়া রয়েছে ডিটেলসে। বলছে ভারতের 6টি রাজ্যে, অর্থাৎ উত্তরপ্রদেশ অর্থাৎ ইউপি, বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ, এখানে কিন্তু বিধান পরিষদ রয়েছে। এবং বাকি যে রাজ্যগুলো রয়েছে সেখানে কোনো বিধান পরিষদ নেই, অর্থাৎ এক কক্ষ, এবং এগুলো হচ্ছে কি দ্বিকক্ষ বিশিষ্ট। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, ভারতে যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছে কোন সালের আইনে? বিচারালয় গঠিত কোন সালের আইনে বলেছে এটা? কোন সালের আইন অনুযায়ী? অপশন এ 1909, অপশন বি 1919, অপশন সি 1981, নাকি অপশন ডি 1935? তাহলে এক্ষেত্রে 20 দাগের সঠিক উত্তর কী হবে? না, 20 দাগের সঠিক উত্তর হবে ভারতের যুক্তরাষ্ট্র বিচারালয় কোন আইনের দ্বারা হয়েছিল? না, অপশন ডি, অর্থাৎ 1935-এর বিচারের আইনের অনুসারে। দেখো এখানে কী ডিটেলস দেওয়া রয়েছে। বলছে ভারতের যুক্তরাষ্ট্রীয় বিচারালয় অর্থাৎ ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া ছিল একটি বিচার বিভাগীয় সংস্থা, যা 1937 সালে ভারত সরকার আইন 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 বিধান বা আইন অনুসারে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর তোমরা একটু ডিটেলসটা মনে রাখবে। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, বলছে আন্তর্জাতিক ন্যায়ালয় এর কোথায়, এটি সদর দপ্তর কোথায় অবস্থিত? ন্যায়ালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? কোথায় আন্তর্জাতিক ন্যায়ালয় কোথায় অবস্থিত রয়েছে? কানাডাতে, অপশন বি নেদারল্যান্ডসে, অপশন সি ফ্রান্সে, নাকি অপশন ডি ইউএসএতে? তাহলে 21 দাগের সঠিক উত্তর কী হবে? আন্তর্জাতিক ন্যায়ালয় এর কোথায় অবস্থিত রয়েছে এটি? 21 দাগের সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ নেদারল্যান্ডসে অবস্থিত। নেদারল্যান্ডসের কোথায় অবস্থিত বলো তো? দেখো দেওয়া রয়েছে। বলছে দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইজ লোকেটেড ইন হেগ, নেদারল্যান্ডস, অর্থাৎ নেদারল্যান্ডসের কোথায়? হেগে অবস্থিত। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, এটা হবে, এটা 22 নম্বর প্রশ্ন হবে, একটু মিক্সটেক রয়েছে। নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ অর্থাৎ কনস্টিটিউট অ্যাসেম্বলি গঠন করার কথা বলা হয়েছে? তাহলে বলছে নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছে? তো দেখো কী কী রয়েছে। অপশান এ ক্যাবিনেট মিশন পরিকল্পনা, অপশান বি সাইমন কমিশন, অপশান ডি ক্রিপস মিশন, নাকি অপশান ডি ওয়াভেল পরিকল্পনা? তাহলে কোনটির দ্বারা গণপরিষদ গঠনের কথা বলা হয়েছিল? এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? না, এক্ষেত্রে সঠিক উত্তর হবে কত? 22-এর দাগে সঠিক উত্তর কী হবে? না, 22-এর দাগে সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ ক্যাবিনেট মিশন পরিকল্পনা। কত সালে হয়েছিল ক্যাবিনেট মিশন? 1946, অর্থাৎ 1946 সালে। দেখো কী রয়েছে ডিটেলসে। বলছে দ্য মিশন হ্যাড লর্ড প্যাথিক লরেন্স। প্যাথিক লরেন্স কে ছিল? দ্য সেক্রেটারি অফ স্টেট ইন্ডিয়া। অর্থাৎ ক্যাবিনেট মিশন কে ছিল? না, প্যাথিক লরেন্স ছিলেন সেক্রেটারি স্টেট অফ ইন্ডিয়া। স্যার স্টফোর্ড ক্রিপস কে ছিলেন? প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড অফ ট্রেড। অ্যান্ড এভি আলেকজান্ডার দ্য ফার্স্ট লর্ড অফ অ্যাডমিটারি। অ্যান্ড লর্ড ওয়াভেল কে ছিল? দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া। সেই সময় ভাইসরয় কে ছিল? লর্ড ওয়াভেল। তাহলে যদি বলে ক্যাবিনেট মিশন 3জন সদস্য কে কে ছিল যদি বলে, তাহলে প্যাথিক লরেন্স, স্যার স্টফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। এটা কিন্তু মনে রাখবে তোমরা। নেক্সট দেখো, তার আগে বলে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবে, এবং এই 7000 জিকের সিরিজটা তোমার পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমার মোটিভেশন পাই এবং আবার ভিডিওগুলো আপলোড করতে পারি পরবর্তী যে ভিডিওগুলো রয়েছে। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, বলছে চুখা উপত্যকা প্রকল্প, অর্থাৎ চুখা বৈদ্যুতিক প্রকল্প যেটা বলা হয়, কোন দেশে রয়েছে সেটা? অপশান এ শ্রীলঙ্কা, অপশান বি বাংলাদেশ, অপশান সি নেপাল, নাকি অপশান ডি ভুটানে? তাহলে চুখা কোথায় রয়েছে? চুখা রয়েছে অপশান ডি, অর্থাৎ ভুটানে রয়েছে
চুখা উপত্যকা প্রকল্প। দেখো ডিটেলসে কী দেওয়া রয়েছে, বলছে চুখা জলবিদ্যুৎ কেন্দ্র হলো ভুটানের প্রথম এবং সবচেয়ে পুরানো বিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুৎ কেন্দ্রটি রায়ঢাক নদীর এর উপর বাঁধ বা ড্যাম তৈরি করে নির্মাণ করা হয়েছে। তাহলে এই ইম্পর্টেন্ট ফ্যাক্টটা তোমরা মনে রাখবে। শরীরটা একটু ঠিক নেই, তাই ভিডিও আপলোড করতে দেরি হয়ে যাচ্ছে এবং পিপিটি বানাতেও অনেক কষ্ট হয়, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব তোমরা করে রাখবে যাতে মোটিভেশন আমি পেয়ে থাকি। দেখো নেক্সট 25 নম্বর প্রশ্ন কী বলছে, পশ্চিমবঙ্গের জেলা নারী সাক্ষরতা সর্বনিম্ন কোথায়? কোন জেলাতে বলছে নারী সাক্ষরতা সর্বনিম্ন? অপশান এ বাঁকুড়া, অপশান বি পুরুলিয়া, অপশান সি মালদা, নাকি অপশান ডি দিনাজপুর। এটা কিন্তু আমার 2011 যে সেন্সাস অনুসারে সে অনুসারেই করা হয়েছে এবং লেটেস্ট কিন্তু কোনো দেওয়া নেই। যদি তোমরা পেয়ে থাকো তাহলে অবশ্যই সেটা কমেন্ট করবে। তাহলে পশ্চিমবঙ্গের জেলা নারী সাক্ষরতার সর্বনিম্ন কোন জেলাতে? সেটা হচ্ছে অপশান বি, অর্থাৎ আমাদের এই পুরুলিয়া জেলাতে নারী সাক্ষরতার হার সর্বনিম্ন। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন বলছে ডিজেল লোকোমোটিভ ওয়ার্কসটি কোথায় অবস্থিত, অর্থাৎ এটি কোথায় রয়েছে? অপশান এ লখনৌ, অপশান বি কানপুর, অপশান সি পেরাম্বুর, নাকি অপশান ডি বারাণসী। তাহলে ডিজেল লোকোমোটিভ ওয়ার্কসটি কোথায় অবস্থিত রয়েছে? 25 দাগের সঠিক উত্তর কী হবে? অপশান ডি, অর্থাৎ এটি বারাণসীতে অবস্থিত রয়েছে ডিজেল লোকোমোটিভ। দেখো কী রয়েছে ডিটেলসে, বলছি চিত্তরঞ্জন, পশ্চিমবঙ্গ চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের জন্য কিন্তু সুপরিচিত, আর ওটা লোকোমোটিভ ডিজেল যেটা বারাণসী ছিল। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন বলছে মুল্লা পেরিয়ার বাঁধ অসন্তোষের কারণ যাদের মধ্যে, অর্থাৎ কোন দুটি রাজ্যের মধ্যে মুল্লা পেরিয়ার বাঁধ সম্পর্কে অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছিল? অপশান এ মহারাষ্ট্র গুজরাট, অপশান বি তামিলনাড়ু কেরল, অপশান সি ওড়িশা অন্ধ্রপ্রদেশ, নাকি অপশান ডি গুজরাট ও রাজস্থান। তাহলে মুল্লা পেরিয়ার বাঁধ অসন্তোষের কারণ কোন দুটি রাজ্যে? 26 দাগের সঠিক উত্তর কী হবে? 26 দাগের সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ তামিলনাড়ু এবং কেরলের মধ্যে এই অসন্তোষের কারণ। তাহলে মুল্লা পেরিয়ার বাঁধ যদি বলে কোন দুটি রাজ্যের মধ্যে রয়েছে সংঘাতের সৃষ্টি হয়েছিল, সেটা তামিলনাড়ু এবং কেরল। দেখো ডিটেলস কী রয়েছে, বলছে মুল্লা পেরিয়ার বাঁধ সমস্যাটি দক্ষিণ ভারতের দুটি রাজ্যে অর্থাৎ তামিলনাড়ু এবং কেরলের মধ্যে অসন্তোষের কারণ। 116 বছর আগে পেরিয়ার নদীর ওপর নির্মিত বাঁধটি কোন নদীর উপর? তাহলে যদি বলে মুল্লা পেরিয়ার, পেরিয়ার নদী। বাঁধটি জল পুনরুদ্ধারের জন্য নির্মাণ করা হয়েছিল। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন বলছি কৃষি গবেষণার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত? কৃষি গবেষণার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত? অপশান এ নয়াদিল্লি, অপশান বি হায়দ্রাবাদ, অপশান সি দেরাদুন, নাকি অপশান ডি ইটানগর। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে, যে কৃষি গবেষণাগার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, অর্থাৎ নয়াদিল্লিতে কৃষি গবেষণার ভারতীয় পরিষদ অবস্থিত। আর দেখো কী রয়েছে ডিটেলস এখানে, বলছে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ FSI এটি কোথায় অবস্থিত? দেরাদুন উত্তরাখণ্ডে। ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ IRRI হলো এটি একটি কি আন্তর্জাতিক কৃষি গবেষণা ও প্রশিক্ষণ সংস্থা যার সদর দপ্তর কোথায়? লস বানস লেগুনায় অর্থাৎ ফিলিপাইনে এটি অবস্থিত রয়েছে। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন ভারতবর্ষের নীল বিপ্লব কথাটি যুক্ত কিসের সাথে? অপশান এ গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হ্রাসকরণের সাথে, অপশান বি জল সংরক্ষণের সাথে, অপশান সি মৎস্য উৎপাদনের সাথে, নাকি অপশান ডি নীল উৎপাদনের সাথে। তাহলে নীল বিপ্লব কোনোদিন নীল চাষের সাথে কিন্তু তোমরা এটা মনে করবে না, নীল চাষের সাথে নয়। তো এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? মৎস্য উৎপাদনের সাথে যুক্ত, অর্থাৎ অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো কী রয়েছে, নীল বিপ্লব অর্থাৎ ব্লু রেভলিউশন সেটা মাছ উৎপাদনের সাথে যুক্ত। দেখো তারপর কী রয়েছে, শ্বেত বিপ্লব হোয়াইট রেভলিউশন যেটা দুগ্ধ ও ডেয়ারি উৎপাদনের সাথে, হলুদ বিপ্লব বা ইয়েলো রেভলিউশন সেটা তৈলবীজ উৎপাদনের সাথে, সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন সেটা কৃষি অর্থাৎ ধান এবং গমের ক্ষেত্রে, বিশেষ করে গমের ক্ষেত্রে এটি হয়েছিল। তাহলে এই ডিটেলসগুলো তোমরা একটু মনে রাখবে, এগুলো থেকে কিন্তু বারবার পরীক্ষায় প্রশ্ন আসে, VVI এগুলো খাতায় তোমরা নোট করে রাখবে। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন বলছে তাসমানিয়া অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন হয়েছে কোন প্রণালী দ্বারা? অর্থাৎ বিভিন্ন যে প্রণালী রয়েছে এবং কোন দেশ কোন সাগর মহাসাগর কী থেকে বিচ্ছিন্ন এবং কী দ্বারা যুক্ত, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে, এটা স্ট্যাটিস্টিকের পার্ট একটা। তাহলে বলছি তাসমানিয়া অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন কোন প্রণালী দ্বারা? অপশান এ ব্যাস প্রণালী, অপশান বি কুক প্রণালী, অপশান সি বেরিং প্রণালী, নাকি অপশান ডি লুজন প্রণালী। তাহলে তাসমানিয়া অস্ট্রেলিয়া কিসের থেকে বিচ্ছিন্ন? 29 থেকে সঠিক উত্তর কী হবে তোমরা কমেন্ট করো। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ ব্যাস প্রণালী দ্বারা তাসমানিয়া অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন হয়েছে।
দেখো কী রয়েছে আরেকটা ডিটেলস, যেটা বেরিং প্রণালী, অপশান সি রয়েছে। বলছি বেরিং প্রণালী প্রশান্ত মহাসাগর ও আর্কটিক মহাসাগরের মধ্যবর্তী একটি প্রণালী, যা রাশিয়ার দুপ্রাচ্যের চুকচিপ উপদ্বীপকে আলাস্কার সিওয়ার্ড উপদ্বীপ থেকে পৃথক করেছে। অর্থাৎ রাশিয়া এবং আলাস্কাকে পৃথক করেছে। বেরিং প্রণালী এশিয়া উত্তর আমেরিকা মহাদেশ দুটিকে পৃথক করেছে এই জলাশয়। এটা কিন্তু একটু মনে রাখবে। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন, বলছি টাইমস অফ ইন্ডিয়া প্রথম প্রকাশিত হয়। টাইমস অফ ইন্ডিয়া বলছে প্রথম প্রকাশিত হয় কত সালে? অপশান এ 1958, অপশান বি 1838, অপশান সি 1862, নাকি অপশান ডি 1875? দাদা টাইমস অফ ইন্ডিয়া কত সালে হয়েছিল? এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? 30 দাগের সঠিক উত্তর কী হবে? না, 30 দাগের সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ 1838 সালে এটি প্রকাশিত হয়েছিল। দেখো কী বলছে, বলছে দ্য টাইমস অফ ইন্ডিয়া মুম্বাইয়ের দ্য বোম্বে টাইমস অ্যান্ড জার্নাল কমার্স হিসাবে 1838 সালে 3 নভেম্বর উদ্বোধন করা হয়েছিল। তাহলে এই ইম্পর্টেন্ট ফ্যাক্টটা তোমরা একটু মনে রাখবে। দেখো 31 নম্বর প্রশ্ন, বলছি সত্য বিলোপ নীতি কে চালু করেছিলেন? সত্য বিলোপ নীতি কে চালু করেছিলেন? খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। লর্ড কর্নওয়ালিস, অপশান বি লর্ড হেস্টিংস, অপশান সি লর্ড ক্যানিং, নাকি অপশান ডি লর্ড ডালহৌসি? তাহলে 31 দাগের সঠিক উত্তর কী হবে? সত্য বিলোপ নীতি কে করেছিল? না, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ লর্ড ডালহৌসি সত্য বিলোপ নীতি চালু করেছিলেন। দেখো ডিটেলস কী রয়েছে, বলছে লর্ড ডালহৌসি 1848 থেকে 1856 পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি 1853 সালে রেলপথ যাত্রী ট্রেন এবং 1852 সালে বৈদ্যুতিক টেলিগ্রাফ এবং 1854 সালে অভিন্ন ডাক ব্যবস্থা চালু করেছিলেন। নেক্সট দেখো 32 নম্বর প্রশ্ন, বলছে কে বলেছেন বা বলেছিলেন আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে? কে বলেছিল? অপশান এ মৌলানা আবুল কালাম আজাদ, অপশান বি মতিলাল নেহরু, অপশান সি জি.কে. গোখলে, নাকি অপশান ডি ওপরের কেউই নন? তাহলে কে বলেছিলেন যে আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাববে? এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি। 32 দাগের সঠিক উত্তর কী হবে? অপশান সি, অর্থাৎ জি.কে. গোখলে এটি বলেছিলেন, গোপাল কৃষ্ণ গোখলে। দেখো কী বলছে, বলছে বিংশ শতাব্দীর গোড়ার দিকে বাঙালি জাতি সম্পর্কে জি.কে. গোখলে বিখ্যাত উক্তি বাঙালি আজ যা ভাবে ভারত ভাবে আগামীকাল, অর্থাৎ হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া থিঙ্কস টুমেরো। এটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট। আর কী রয়েছে, বলছি গোখলে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের এবং প্রবীণ নেতা এবং সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠাতা। এটাও পড়েছে, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? না, কে? গোপাল কৃষ্ণ গোখলে বা জি.কে. গোখলে। নেক্সট 33 নম্বর প্রশ্ন, তিতুমির কে ছিলেন? অপশান এ ওয়াহাবি আন্দোলন নেতা, অপশান বি ফরাজি আন্দোলন নেতা, অপশান সি সিপাহী বিদ্রোহের নেতা, নাকি অপশান ডি নীল বিদ্রোহের নেতা? তাহলে তিতুমির কে ছিলেন? তিতুমির কে ছিলেন? কমেন্ট করো। 33 দাগের সঠিক উত্তর কী হবে? না, তিতুমির ছিলেন একজন কে? তিতুমির ছিলেন একজন ওয়াহাবি আন্দোলনের নেতা, অর্থাৎ অপশান কি? অপশান এ হবে এখানে সঠিক উত্তর। তিতুমির ছিলেন ওয়াহাবি আন্দোলনের নেতা, অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো ডিটেলস কী রয়েছে, বলছে তিতুমির যার প্রকৃত নাম কী ছিল, এটাও প্রশ্ন পড়ে, সৈয়দ মীর নিসার আলী। তাহলে তিতুমিরের প্রকৃত নাম কি? সৈয়দ মীর নিসার আলী। ছিলেন একজন ব্রিটিশ বিরোধী ব্যক্তিত্ব। তিনি ওয়াহাবি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, যেটা কি তার নারকেলবেড়িয়া গ্রামে কি বারাসাত বিদ্রোহ নামেও কিন্তু পরিচিত। এটাও কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো 34 নম্বর প্রশ্ন, ওয়াশিংটনে নিযুক্ত ভারতের প্রথম রাষ্ট্রদূত কে ছিলেন? এটা ডাব্লিউবিসিএস প্রিভিয়াসের প্রশ্ন, এটা ডাব্লিউবিসিএস প্রিভিয়াসের প্রশ্ন এটা। বলছি ওয়াশিংটনে নিযুক্ত ভারতের প্রথম রাষ্ট্রদূত কে ছিলেন? অপশান এ আশরাফ আলী, অপশান বি চক্রবর্তী রাঘবাচারিয়া, অপশান সি রাসবিহারী বসু, নাকি অপশান ডি আনন্দমোহন বসু? তাহলে ওয়াশিংটনে নিযুক্ত ভারতের প্রথম রাষ্ট্রদূত কে ছিলেন? এক্ষেত্রে 34 দাগের সঠিক উত্তর কী হবে? 34 দাগের সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ আশরাফ আলী ছিলেন ওয়াশিংটনে নিযুক্ত ভারতের প্রথম রাষ্ট্রদূত। দেখো কী বলেছে, বলছে আশরাফ আলী ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা যোদ্ধা এবং সুপরিচিত ভারতীয় আইনজীবী। তিনি ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রদূত ছিলেন। এছাড়া উনি উড়িষ্যার গভর্নর হিসেবে কাজ করেছিলেন। তা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটা কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো 35 নম্বর প্রশ্ন, বলছে অসহযোগ আন্দোলন কোন বছর শুরু হয়? আর তোমরা কমেন্ট করো কবে শেষ হয়েছিল, অসহযোগ আন্দোলন কবে শেষ হয়? অপশান এ 1919, অপশান বি 1920, অপশান সি 1921, নাকি অপশান ডি 1923? তাহলে অসহযোগ আন্দোলন কোন বছর শুরু হয়? 35 তারিখের সঠিক উত্তর কী হবে?
এক্ষেত্রে সঠিক উত্তর হবে 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু হয়। দেখো ডিটেলস কী দেওয়া রয়েছে, বলছে অসহযোগ আন্দোলন মহাত্মা গান্ধী ও ভারতীয় জাতীয় কংগ্রেস পরিচালিত ভারতব্যাপী অহিংস গণ আন্দোলন আইন অমান্য আন্দোলনগুলির মধ্যে সর্বপ্রথম। 1920 সালের সেপ্টেম্বর থেকে 1922 সালের ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই আন্দোলন ভারতের স্বাধীনতা আন্দোলন ইতিহাসে গান্ধী যুগের সূত্রপাত ঘটায়। তাহলে প্রশ্ন পড়তে পারে গান্ধী যুগের সূত্রপাত ঘটায় কোন আন্দোলনের ফলে? অসহযোগ আন্দোলন। কত সালে শুরু হয়? 1920 সালের সেপ্টেম্বর মাসে। কবে সমাপ্তি ঘটে? 1922 সালের ফেব্রুয়ারি মাসে। কিসের ফলে সে ঘটনাটা বন্ধ করতে বাধ্য হয়েছিল বলো তো তোমরা, কমেন্ট করে এটা কী হবে? না এক্ষেত্রে সঠিক উত্তর কি? চৌরাচৌরির ঘটনার ফলে, চৌরি চৌরা ঘটনা। নেক্সট দেখো 36 নম্বর প্রশ্ন, স্বরাজ দল কারা গঠন করেন? স্বরাজ দল কারা গঠন করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। অপশান এ রাসবিহারী বসু ও কানাইলাল ভট্টাচার্য, অপশান বি মতিলাল নেহরু এবং চিত্তরঞ্জন দাস, অপশান সি রাজেন্দ্র প্রসাদ ও বল্লভভাই প্যাটেল, অপশান ডি ডক্টর আনসারি এবং চক্রবর্তী রাজা গোপালাচারী। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে যে স্বরাজ দল গঠন কারা করেছিলেন? 36 দাগের সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ মতিলাল নেহরু এবং চিত্তরঞ্জন দাস স্বরাজ দল গঠন করেছিলেন। দেখো কী ডিটেলস দেওয়া রয়েছে, দেখো বলছে স্বরাজ পার্টি হলো 1923 সালে মতিলাল নেহরু এবং চিত্তরঞ্জন দাসের দ্বারা গঠিত একটি রাজনৈতিক দল। তাহলে কত সালে গঠিত হয়েছিল স্বরাজ দল? 1923 সালে। কারা গঠন করেছিলেন? মতিলাল নেহরু এবং চিত্তরঞ্জন দাস। নেক্সট দেখো 37 নম্বর প্রশ্ন, বলছে 1928 সালে সাইমন কমিশন বয়কট করার কারণ কী ছিল? সাইমন কমিশন, তাহলে যদি বলো প্রথমে এটা জানার দরকার যে সাইমন কমিশন কত সালে এসেছিল? 1928 সালে। তাহলে এই সাইমন কমিশন বয়কট করার কারণ কী ছিল? অপশান এ কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না, অপশান বি সদস্যদের মধ্যে মতান্তর ছিল, অপশান সি এটি মুসলিম লীগকে সমর্থন করেছিল, নাকি অপশান ডি কংগ্রেস মনে করেছিল ভারতীয়রা স্বরাজ পাওয়ার যোগ্য। তাহলে এক্ষেত্রে 37 দাগের সঠিক উত্তর কী হবে? 37 দাগের সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ এই কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না। দেখো কী ডিটেলস দেওয়া রয়েছে, বলছে 1928 সালের 30 অক্টোবর লালা লাজপত রায় সাইমন কমিশনের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। সেখানে তিনি পুলিশের লাঠিচার্জে গভীরভাবে আহত হন এবং গুরুতরভাবে আহত হয়ে তিনি বলেছিলেন, আমার শরীরে করা ব্রিটিশের প্রহার ব্রিটিশের ধ্বংসর কারণ হয়ে উঠবে। এই লাইনটা কিন্তু মনে রাখবে। এবং ব্রিটিশের প্রহারে কী হয়েছিল? ব্রিটিশের প্রহারে কী হয়েছিল না, ব্রিটিশের প্রহারে তিনি গুরুতরভাবে আহত হওয়ার ফলে 1928 সালের 17 নভেম্বর তার মৃত্যু হয়। এটাও কিন্তু পড়ে যে লালা লাজপত রায়ের কত সালে মৃত্যু হয়? 1928 সালের 17 নভেম্বর। কিসের জন্য হয়েছিল? সাইমন কমিশনের বিরোধিতার জন্য। নেক্সট দেখো 38 নম্বর প্রশ্ন, বলছে বিদিশা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অর্থাৎ সিটি বিসাইড রিভার, সিটি বিসাইড রিভার, এটা থেকে কিন্তু প্রশ্ন বারবার এসে থাকে। তো এই টপিকটা তোমরা একটু ভালো করে খেয়াল করবে, এবং এটার থেকে আমি প্রশ্ন দেইনি, আমি এটার থেকে ভাবছি এই টপিকটা থেকে একটা প্রশ্ন সেশন চালু করব। তাহলে বিদিশা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটা দেখো এমপি পুলিশ কনস্টেবল 2017 প্রশ্ন। অপশান এ রবি নদী, অপশান বি সোন নদী, অপশান সি কেন নদী, নাকি অপশান ডি বেতুয়া নদী। তাহলে বিদিশা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? 38 দাগের সঠিক উত্তর অপশান ডি, অর্থাৎ এটি বেতুয়া নদীর তীরে অবস্থিত। দেখো ডিটেলস কী রয়েছে, বলছে বিদিশা শহরটি বেতুয়া নদীর পূর্বে বেতুয়া এবং বেস নদীর তীরে সাঁচি থেকে 9 কিলোমিটার দূরে এটি অবস্থিত। তাহলে এই ইম্পর্টেন্ট ফ্যাক্টটা মনে রাখবে। নেক্সট দেখো 39 নম্বর প্রশ্ন, বলছে নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয়? ভাইরাসজনিত রোগ নয় বলেছে, এটা পাঞ্জাব পুলিশ এসআই 2016 প্রশ্ন। জলবসন্ত, এডস, মেনিনজাইটিস, নাকি সাধারণ সর্দি। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? 39 দাগের সঠিক উত্তর, 39 দাগের সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ মেনিনজাইটিস কোনো ভাইরাস গঠিত রোগ নয়। দেখো কী বলছে, মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগের মধ্যে রয়েছে কলেরা, ডিপথেরিয়া, ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, টিটেনাস, লাইম ডিজিজ, গনোরিয়া এবং সিফিলিস। এগুলো হচ্ছে কি ব্যাকটেরিয়াজনিত রোগ। নেক্সট দেখো 40 নম্বর প্রশ্ন, বলছে কানহা ন্যাশনাল পার্ক পাওয়া যায় কোথায়? কোথায় দেখতে পাওয়া যায়? কানহা ন্যাশনাল পার্কে পাওয়া যায় কি, অর্থাৎ কী পাওয়া যায় এখানে? তো বিভিন্ন যে ন্যাশনাল পার্ক ভারতে রয়েছে এবং বিভিন্ন রাজ্যের মধ্যে যেগুলো রয়েছে সেটা থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে। ন্যাশনাল পার্ক, টাইগার রিজার্ভ, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। তাহলে কানহা ন্যাশনাল পার্কে পাওয়া যায় কি? সোয়াম ডিয়ার, হাতি, সিংকারা, নাকি সমস্তগুলি, অর্থাৎ অল।
তাহলে কানা ন্যাশনাল পার্কে কী পাওয়া যায়? 40 দাগের সঠিক উত্তর হবে এখানে কি? অপশান এ, অর্থাৎ সোয়াম ডিয়ার পাওয়া যায় কানা ন্যাশনাল পার্কে। দেখো কি ডিটেলস দেওয়া রয়েছে, ওই যে কানহা টাইগার রিজার্ভ, কানহা কিসলি জাতীয় উদ্যান নামেও পরিচিত। এটি ভারতের বাঘ সংরক্ষণের একটি স্থান এবং মধ্যপ্রদেশ রাজ্যের বৃহত্তম জাতীয় উদ্যান। তাহলে যদি বলো কানহা জাতীয় উদ্যান বা কানহা টাইগার রিজার্ভ কোথায় রয়েছে, এটি মধ্যপ্রদেশে রয়েছে। নেক্সট আর কি রয়েছে দেখো, এই উদ্যানটি বলছে বেঙ্গল টাইগার, ভারতীয় চিতাবাঘ, স্লথ বিয়ার, বারসিঙ্গা বা সোয়াম ডিয়ার, বারসিঙ্গা এটা বলো, বারসিঙ্গা বা সোয়াম ডিয়ার রয়েছে এই কানহা জাতীয় উদ্যানে। নেক্সট দেখো একটা খুবই গুরুত্বপূর্ণ ভিভিআই, এটা প্রশ্ন করে রাখো, বলছে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম গ্রন্থটির রচয়িতা কে? অপশান এ স্টিফেন হকিং, অপশান বি ম্যারিও পুজো, অপশান সি জর্জ অরওয়েল, নাকি অপশান ডি অরহান পামুক। তাহলে এই ব্রিফ হিস্ট্রি অফ টাইম এই গ্রন্থটি কে লিখেছিলেন? অ্যাকচুয়ালি দেখে সঠিক উত্তর কী হবে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ স্টিফেন হকিংয়ের লেখা হচ্ছে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। দেখো কী রয়েছে আরেকটা, যে ব্ল্যাক হোলস অ্যান্ড বেবি ইউনিভার্সেস, এটাও কিন্তু স্টিফেন হকিংসের লেখা, তাহলে এটাও একটু মনে রাখবে। নেক্সট দেখো 42 নম্বর প্রশ্ন, বলছি দ্য লেডি অফ স্লট, এটি কে লিখেছিলেন? অপশান এ তুলসীদাস, অপশান বি টি.এন. ইলিয়ট, অপশান সি আলফ্রেড টেনিসন, নাকি অপশান ডি জেমস স্টুয়ার্ট। তাহলে দ্য লেডি অফ স্লট কে লিখেছিল এই গ্রন্থটি? এটি লেখেন 42 থেকে সঠিক উত্তর কী হবে? এক্ষেত্রে আলফ্রেড টেনিসন, অর্থাৎ অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। আর দেখো কী হয়েছে, বিলাভড, এটা টনি মরিসনের লেখা হচ্ছে বিলাভড। নেক্সট 43 নম্বর প্রশ্ন, নিচের কোন বইটি চেতন ভগতের লেখা? অর্থাৎ চেতন ভগতের লেখা বইটির নাম কি? 3 মিস্টেক অফ মাই লাইফ, পারপাস অফ লাইফ, মাই লাইফ, নাকি সালিমান দ্য ক্লাউন। তাহলে কোনটি চেতন ভগতের লেখা বই? 43 দাগের সঠিক উত্তর কী হবে এক্ষেত্রে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ 3 মিস্টেক অফ মাই লাইফ, অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো ডিটেলস কী দেওয়া রয়েছে, বলছে চেতন ভগতের লেখা বেস্ট বেস্ট সেলার বইয়ের মধ্যে রয়েছে কি কি? 5 পয়েন্ট সামন, এটা 2004 সালে লিখেছিলেন। ওয়ান নাইট অ্যাট দ্য রেট এ কল সেন্টার, এটা লিখে 2005 সালে। দ্য 3 মিস্টেক অফ মাই লাইফ, এটা 2008 সালে লেখা। 2 স্টেটস দ্য স্টোরি অফ মাই ম্যারেজ, এটা 2009 লিখেছিলেন। এবং আর কি রয়েছে, রিভলিউশন 2020, এটা 2011 সালে লেখা। এবং হাফ গার্লফ্রেন্ড, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা 2014 সালে তিনি লেখেন। এটা কিন্তু এসএসসি জিডির পিএসের প্রশ্ন, এসএসসি জিডির পিএসের প্রশ্ন। নেক্সট দেখো, বিশ্ব জনসংখ্যা দিবস কত তারিখে পালিত হয়? অপশান এ 28শে ফেব্রুয়ারি, অপশান বি 5ই জুন, অপশান সি 11ই জুলাই, নাকি অপশান ডি 10ই ডিসেম্বর। তাহলে বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? 44 দাগের সঠিক উত্তর হবে, 44 দাগের সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ 11 জুলাই বিশ্ব কি কি পালন করে? 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। আর কি 5ই জুন আমরা কি জানি? বিশ্ব পরিবেশ দিবস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হিসাবে পালিত হয়। নেক্সট দেখো 45 নম্বর প্রশ্ন, রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ হয় কত সালে? অর্থাৎ রিজার্ভ ব্যাংক জাতীয়করণ হয় কত সালে? তোমরা কমেন্ট করো রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? প্রতিষ্ঠিত হয় কত সালে? অপশান এ 1947, অপশান বি 1948, অপশান সি 1949, নাকি অপশান ডি 1991। তো রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ হয় কত সালে? 45 থেকে সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ 1949 সালে রিজার্ভ ব্যাংক জাতীয়করণ হয়। দেখো কী ডিটেলস দেওয়া হয়েছে, মানে ভারতীয় রিজার্ভ ব্যাংক ভারতের কেন্দ্রীয় ব্যাংক, অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক বলা হয় ভারতের। এটি 1935 সালের 1 এপ্রিল ব্যাংক হিসাবে স্থাপিত হয়েছিল। তাহলে 1935 সালে 1 এপ্রিল রিজার্ভ ব্যাংক গঠিত হয় বা স্থাপিত হয়। নেক্সট দেখো 46 নম্বর, ভারতের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট কোনটি? অপশান এ ডুরান্ড কাপ, অপশান বি ফেডারেশন কাপ, অপশান সি রোভার্স কাপ, নাকি অপশান ডি আইএফ শিল্ড কাপ। তাহলে কি বলেছে, যে ভারতের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট কোনটি বা টুর্নামেন্ট কাপ কোনটি? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ ডুরান্ড কাপ হচ্ছে ভারতের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট। দেখো ডিটেলস কী দাঁড়িয়েছে, বলছি ডুরান্ড কাপ 1888 খ্রিস্টাব্দ থেকে সংগঠিত একটি ফুটবল প্রতিযোগিতা। এটি সিমলাতে প্রথম অনুষ্ঠিত হয়। তাহলে যদি বলো ডুরান্ড কাপ প্রথম কোথায় অনুষ্ঠিত হয়? সিমলাতে। কত সালে? তাহলে 1888 সালে হবে। এটি এশিয়ার সবচেয়ে পুরনো ফুটবল প্রতিযোগিতা এবং বিশ্বের তৃতীয় পুরনো ও সচল প্রতিযোগিতা হচ্ছে এই ডুরান্ড কাপ। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টটা তোমরা মনে রাখবে। নেক্সট দেখো
47 নম্বর একটা ভিভিআই প্রশ্ন, এটা বলছে পুতুল নাচের ইতিকথা গ্রন্থটি রচয়িতা কে? অপশান এ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অপশান বি শঙ্খ ঘোষ, অপশান সি মানিক বন্দ্যোপাধ্যায়, নাকি অপশান ডি অবনীন্দ্রনাথ ঠাকুর। তাহলে পুতুল নাচের ইতিকথা এটি কে লিখেছিলেন গ্রন্থটি? 47 দাগের সঠিক উত্তর হবে অপশান কি? অপশান সি হবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায় পুতুল নাচের ইতিকথা লেখেন। তাহলে এখানে দেখো কি দেওয়া রয়েছে, বলছে পুতুল নাচের ইতিকথা বাঙালি সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা তৃতীয় উপন্যাস, তার রচিত পুতুল নাচের ইতিকথা। আর কি রয়েছে? আর রয়েছে দিবারাত্রি কাব্য, পদ্মা নদীর মাঝি ইত্যাদি উপন্যাস ও অতসী মামি, এটা প্রাগৈতিহাসিক, ছোট বকুলপুরের যাত্রী ইত্যাদি গল্প সংকলন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ বলে বিবেচিত হয়। তো এই ইম্পর্টেন্টগুলো তোমরা একটু মনে রাখবে। নেক্সট দেখো, একটা নৃত্য থেকে দেওয়া রয়েছে 48 নম্বর প্রশ্ন, বলছে গরবা লোকনৃত্য কোন রাজ্যের সঙ্গে যুক্ত? গরবা নৃত্যটা কোন রাজ্যের সাথে যুক্ত? অপশান এ গুজরাট, অপশান বি রাজস্থান, অপশান সি উত্তরপ্রদেশ, নাকি অপশান ডি পাঞ্জাব। তাহলে গরবা লোকনৃত্যের কোথায় রয়েছে, কোথায় হয় এটি? এটা হয় গুজরাটে, অর্থাৎ অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো ডিটেলস কী রয়েছে, গুজরাটে গরবা হয়, সিদ্ধি ধামাল নৃত্য হয়, টিপ্পানি লোকনৃত্য হয় এবং ডান্ডিয়া। এই ডান্ডিয়াটা মনে রাখবি, ডান্ডিয়া টিপ্পানি এগুলা মনে রাখবি। নেক্সট দেখো 49 নম্বর প্রশ্ন, বলছে গুরু বিপিন সিং এর যে নৃত্যের সঙ্গে যুক্ত, অর্থাৎ কোন নৃত্যের সঙ্গে গুরু বিপিন সিং যুক্ত? অপশান এ কত্থক, অপশান বি মণিপুরি, অপশান সি ওড়িশি, নাকি অপশান ডি কথাকলি। তাহলে গুরু বিপিন সিং কিসের সাথে যুক্ত? না, গুরু বিপিন সিং যে নৃত্যের সাথে যুক্ত সেটা হচ্ছে 49 দাগের সঠিক উত্তর কী হবে? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, অর্থাৎ তিনি মণিপুরি নৃত্যের সাথে যুক্ত হচ্ছে কে? গুরু বিপিন সিং। দেখো ডিটেলস কী দেওয়া রয়েছে, যে গুরু বিপিন সিং ছিলেন মণিপুর নৃত্যের পরিচালক এবং কোরিওগ্রাফার ও একজন পেশায় কি শিক্ষক। নেক্সট প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন, কি বলছে যে পেলিও বোটানি হলো কি? ফল ও ফল তৎসংক্রান্ত বিজ্ঞান, জীবাশ্ম বিষয়ক বিজ্ঞান পাঠ, নাকি উদ্ভিদ জীবাশ্ম বিষয়ক পাঠ, নাকি কোনোটি নয়। তাহলে পেলিও বোটানি কিসের সাথে যুক্ত? 50 দাগের সঠিক উত্তর হবে অপশান কি? 50 দাগের সঠিক উত্তর অপশান সি, অর্থাৎ উদ্ভিদ জীবাশ্ম বিষয়ক পাঠ হচ্ছে পেলিও বোটানি। তো আজকে এখানে দেখো তার ডিটেলস কী দেওয়া হয়েছে, বলছি পেলিও বোটানি হলো পাললিক শিলায় পাওয়া উদ্ভিদের জীবাশ্ম ব্যবহার করে প্রাচীন উদ্ভিদের বৈজ্ঞানিক গবেষণা। তো দেখো আজকে আমরা এখানে মোট 50টি প্রশ্ন আলোচনা করলাম 7000 জিকে সিরিজ, আজ এটা দ্বিতীয় পার্ট। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবে এবং চ্যানেলটির সাথে যুক্ত থাকার জন্য এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে আমি অবশ্যই অনেক মোটিভেশন পাবো এবং আবার নতুন নতুন এবং ভালো ভালো প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব চ্যানেলটি এবং বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দাও। সো ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।